আজ আমার কলেজের প্রথম দিন, তাই কিছু না ভেবেই তাড়াতাড়ি কলেজে যাচ্ছি। তেমন ভালো কাপড়ও নাই। যেটা আমার চোখে সবচেয়ে ভালো মনে হয় সেই কাপড়গুলো পরলাম। রিক্সা নিয়ে কলেজে নামলাম। তারপর 10 টাকা ভাড়া দিয়ে কলেজে ঢুকতে যাব। এই ছেলে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? দেখছেন তো কলেজে যাচ্ছি। কি? কলেজে যাচ্ছ? যাও, এখানে কি করো? তাহলে সরেন, ভিতরে যাই। ভিতরে যাই মানে? তুমি জানো এই কলেজে শুধুমাত্র বড় লোকের ছেলে মেয়ে পড়তে পারে। তুমি এখানে ঢুকবে কেন? তোমার কাপড় দেখে মনে হয় না 3 বেলা ঠিক মতো খেতে পারো, আর সে আবার এই কলেজে। যাও, যত সব। অযথা বকবেন না তো, আমি এই কলেজেই পড়ি। সরে দাঁড়ান, দেরি হয়ে যাচ্ছে। না না, তোমাকে। আর কিছু বলার আগেই প্রিন্সিপাল স্যার দারোয়ানকে ডাক দিল। দারোয়ান সেদিকে চলে গেল। আমি এই সুযোগে কাজে লাগিয়ে ভিতরে ঢুকে পড়লাম। সামনে গিয়ে দেখলাম 2টা ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে, তাও আবার একদল মেয়ে। কাহিনীটা ভালো করে বুঝলাম, র্যাগিং চলছে। তাই আমি সেই দিকে না গিয়ে অন্যদিকে জোরে হাঁটা ধরলাম। আমার ক্লাসরুম কোনটা হবে তাও জানি না, কার থেকে জিজ্ঞাসা করব তাও বুঝতেছি না। এদিক ওদিক তাকাচ্ছি আর সামনে হাঁটতেছি। হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। চেহারাটা দেখা যাচ্ছে না। আমার সাথে এই মেয়েটা ধাক্কা খেয়েছে মনে হয়, তাই হাত বাড়িয়ে দিলাম মেয়েটা যাতে মাটি থেকে উঠতে পারে। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকাতেই মনে হলো আমার পুরো পৃথিবীটা ঘুরে উঠল। মনে হয় এই প্রথম কোনো পরী আকাশ থেকে নেমে আসছে। কিন্তু মেয়েটা ছেলেদের মতো করে পোশাক পরেছে কেন? আমার হাত এখনও বাড়িয়ে আছে, কিন্তু মেয়েটা আমার হাত ধরে না উঠে নিজেই উঠে গেল। ওই শালা, চোখে দেখিস না, খালি মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চায়। সরি, আমি দেখিনি। আর ধাক্কা আপনি মেরেছেন, আমি না, ওকে? কি? আমার মুখের ওপর কথা? আমাকে ধাক্কা মেরে আবার আমার ওপরে দোষ দিচ্ছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাদের কথা হচ্ছে দেখে কান ধরে দাঁড় করিয়ে রাখা মেয়েগুলো আসলো। তাদের মধ্যে একজন বলে উঠল, কি হয়েছে মারিয়া এখানে? আমি বুঝলাম যার সাথে ধাক্কা খেয়েছি তার নাম মারিয়া। দেখ, এই শালা আমাকে ধাক্কা দিয়ে বলেছে আমি তাকে ধাক্কা মারছি। এখন একে কি করব বল নিশা? গুন্ডি মেয়েগুলোর নাম নিশা, তানহা, সিমি, সিনথিয়া। তুই শুধু একবার বল একে কি করব, বাকিটা আমি দেখব। দেখে তো মনে হয় কোন বন থেকে উঠে আসছে। ওয়াক থু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখ শার্টটা কেমন, মনে হচ্ছে কোনো চায়ের দোকানের ছেলে পড়েছে। দেখেন, আপনারা যথারীতি আমাকে অপমান করছেন। তোর মুখে দেখছি অনেক বুলি ফুটেছে। এই মার ভিখারি বাচ্চাকে। মারিয়া বলতে না বলতেই সবাই আমাকে মারতে লাগলো। এক পর্যায়ে তারা আমাকে মেরে রক্তাক্ত করে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না, প্লিজ। তারপর তারা মার থামালো। তুই এই কলেজে কি করিস? আমি এই কলেজে ভর্তি হয়েছি। এই কলেজে? জানি না কোত্থেকে কোন ভিখারি এই কলেজে পড়তে আসে। কোন ইয়ারে পড়িস? জি, 2য় ইয়ারে। মানে আমাদের সাথে? আমি হলাম মেয়েদের লিডার, মানে এই কলেজের বাবা। আমার সাথে লাগতে আসলে তুই শেষ। আমাদের আসতে যেতে সালাম দিবি, আর যা বলবো আমরা তাই করবি। মনে থাকবে তো? জি, মনে থাকবে। যা এখন সামনে থেকে সর। আমি চলে আসলাম একটু সাইডে। আমি মার খাচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। আজ গরিব বলে এমনটা করলো। আমি একজনকে বললাম, ভাই, 2য় বর্ষের ক্লাসরুমটা কোনটা? তুমিও কি 2য় বর্ষে পড়ো? হুম। আমিও 2য় বর্ষে পড়ি। আমি শিকদার। তুমি? আমি রবিউল হাসান। তাহলে তো আমরা ফ্রেন্ড। আমার মতো ক্ষেতের সাথে ফ্রেন্ডশিপ? আরে, বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না। চলো ক্লাসে যাই। যদি আমরা ফ্রেন্ড হই তাহলে তুমি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ওকে, তুই করে বলবো, চল। তারপর আমি আর আমার ফ্রেন্ড শিকদার কলেজের রুমে ঢুকলাম। আমরা পেছনের দিকে একটা সিটে গিয়ে বসলাম। তখনই কেউ একজন আমাদের সামনে এসে বলল, হাই, আমি সাগর, এই ক্লাসে পড়ি। তোমাকে কখনো দেখলাম না, তুমি নতুন নাকি? হুম, আমি এই কলেজের নতুন, ট্রান্সফার হয়ে আসছি। হেই সিকদার, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তা তোমাকে দেখলাম মারিয়া আর তার গ্যাং মারতেছে। হুম, আমি জানি না তারা কেন এমন করলো আমার সাথে।
দেখলাম মারিয়া ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারছে আর দোষ দিচ্ছে তোমার উপর। শেষে মারটা তোমাকে খেতে হলো। গরিব বলে এমন করলো। এসব চিন্তা করো না, শুধু মনে রেখো মারিয়া হলো তাদের গ্যাংয়ের লিডার। পুরো কলেজ তার কথাই চলে। কেউ তার সাথে বাজি নিলে তাকে মারিয়া মেরে ফেলে। কি, স্যারেরা কিছু বলে না? না, কি বা বলবে, মারিয়া হলো সাকিব ভাইয়ের বোন, যে এই শহরের মাফিয়া। পুলিশও কিছু করতে পারে না। কি, মাফিয়া? নাম করা মাফিয়া। ও আমার কোনো ক্ষতি করবে না তো? মারিয়া কখন কি করে কেউ বুঝে না, তাই সাবধানে থাকা ভালো। ওকে। আচ্ছা, আমি কি ফ্রেন্ড হতে পারি তোমাদের? হ্যাঁ, হতে পারি। আমি তো ক্ষেত, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে তুমি? আরে বন্ধুত্ব এসব চলবে না, বন্ধুত্ব বন্ধুত্বই হয়। ওকে। তাহলে আজ থেকে আমরা 3জন ফ্রেন্ড। বাট তুই করে বলবো। ওকে। তারপর আমি, সাগর, শিকদার তিনজনে এক সিটে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই দাঁড়ালাম। স্যার সবাইকে বসতে বলে আমাকে দাঁড় করালো। তোমার নাম কি? জি স্যার, রবিউল হাসান। বাসা কোথায়? দেখে তো মনে হয় কোনো বস্তিতে। হ্যাঁ স্যার, পাশের বস্তিতে থাকি। তুমি এই কলেজে কিভাবে ভর্তি হলে? এটা বাংলাদেশের নাম্বার 1 কলেজ। তুমি কিভাবে ভর্তি হলে? হ্যাঁ স্যার, না মানে। তখনই মারিয়া তার গ্যাং নিয়ে ক্লাসে আসলো। স্যারের অনুমতি ছাড়া ক্লাসে ঢুকে গেল আর সামনের সিটে গিয়ে বসলো। স্যার আমাকে বসতে বলল। আমিও আর কিছু না বলেই বসে গেলাম। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। তখনই প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন চলতেছে? ভালো স্যার। আচ্ছা, যে জন্য আসলাম তাই বলি। এখানে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। কই সে? তখনই আমি দাঁড়ালাম। সবাই ওকে চিনে রাখো। তোমাদের নতুন বন্ধু, যদিও সবার মতো বড় লোক না, কিন্তু ওর মনটা অনেক বড়। যাই হোক, তোমার নামটা কি? স্যার, আমার নাম রবিউল হাসান। ওরে সবাই রবিউল হাসান কে বন্ধু বানিয়ে নিবে। আর হ্যাঁ, বেশি ভাব ওর সাথে দেখাতে যেও না। বিশেষ করে মারিয়া, তোমাকে বলছি। আসি। স্যার এই বলে চলে গেল। আর এদিকে স্যারের শেষ কথাটাই মারিয়া রেগে আগুন। প্রিন্সিপাল যাওয়ার সাথে সাথেই মারিয়া দাঁড়িয়ে গেল আর স্যারকে বলল, স্যার ভালো লাগছে না আজকে, আপনি আজ আসতে পারেন। ওকে, আসলাম তাহলে। মারিয়াকে সবাই ভয় পায়, তাই স্যারও কিছু বলতে পারলো না। স্যার চলে গেল। স্যার যাওয়ার পর মারিয়া সোজা আমার কাছে আসলো। এসে বলল, কে রে তুই? আজকে প্রথম প্রিন্সিপালের বাচ্চা আমাকে সামনাসামনি এমন কথা বললো, তাও তোর মতো একটা বস্তির ছেলের জন্য। তুই প্রিন্সিপালের কি? আমি আমি কিছু না। কি কিছু না, ঠিক করে বল। দেখ মারিয়া, তুই এভাবে সবার সাথে খারাপ আচরণ করতে পারিস না। কি পাও এসব করে? সাথে সাথেই মারিয়া সাগরকে চর মেরে দিল আর বলল, কি করব না তা কি তোর থেকে শিখতে হবে? তোর সাথে কথা বলছি আমি। সরি, ভুল হয়ে গেছে। আর যদি ভুল হয় তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব, মনে রাখিস। মনে থাকবে। বল, কে তুই? রবিউল হাসান। তোর জন্য কেন প্রিন্সিপাল আমাকে এমন করে বলল? স্যার আমাকে আগে থেকে চেনে, তাই বলল। সত্যি তো? সত্যি। ঠিক আছে, আমি যখন যা বলবো তাই করবি, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। জি করব। মনে থাকে যেন। তারপর মারিয়া নিজের সিটে চলে গেল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আবারও আসলো। মারিয়া, তোমার সমস্যা কি? কেন এমন করছো? কই, কোনো সমস্যা না তো। তাহলে ক্লাস করতে দিচ্ছ না কেন? আর স্টুডেন্টের সাথে খারাপ আচরণ করছো কেন? আব্বে স্যার, এটা আমার পাওয়ার, মাত্র বোঝাচ্ছিলাম। আমি চাইলে সব পারি। যদি এই পাওয়ার না থাকে তখন কি করবা? পাওয়ার থাকবে না কয় কি? দেখো মা, আমি তোমাকে বুঝাতে চাই, তুমি যা করছো ভালো করছো না। একটু মেয়েদের মতো তো চলতে পারো। কেন মনে হলো আমি মেয়েদের মতো চলি না? শার্ট প্যান্ট কোনো মেয়ে পরে না। সাথে তোমরা সঙ্গীদেরও এমন বানিয়ে ফেলছো কেন মা? মেয়েদের মতো বাঁচার ট্রাই করো, লাইফের মানেটা বুঝবে। যাবেন আপনি এখান থেকে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে গেল। কখন মারিয়া কি করে তার হিসাব নাই। পরের ক্লাস মারিয়া ঠিকমতো করলো। তৃতীয় ক্লাসে আবার আমার কাছে আসলো। এই শোন, বাইরে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। এই সময় তো ক্লাস চলছে, আমার ক্লাস করতে হবে। আপনি যান, আমি ক্লাস করব।
সাথে সাথেই চর বসিয়ে দিল আমার গালে। আমার কথা না শুনলে ক্লাস করা তো দূরের কথা, কলেজেও আসতে পারবি না। কেন এমন করছেন? এখানে আরও অনেকে আছে, গিয়ে তাদের বলেন। আমি পারবো না। মারিয়া আবারও চর মারতে যাবে, তখনই শিকদার মারিয়ার হাত ধরে ফেলল। আমি এনে দিচ্ছি, ওকে ছেড়ে দাও মারিয়া। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? আজ তো তুই শেষ। তোমার কাজটা আমি করব, তাই হাত ধরলাম। তোদের দুইজনের অনেক বুলি ফুটেছে আজ। তোদের অবস্থা এমন করব যেন আর কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে না পারে। তারপর মারিয়া আমাকে আর শিকদারকে কলার ধরে মাঠে নিয়ে গেল। তারপর আমাদের দুজনকে মাঠে ধাক্কা মেরে ফেলে দিল। এদের দুইজনে এমন অবস্থা করবি যাতে বাবার নাম ভুলে যায়। তার গুন্ডি বান্ধবীদের বলল। ওকে, তুই শুধু দেখতে থাক। তারপর তারা হকি স্টিক, ক্রিকেট ব্যাট, স্টাম্প নিয়ে আসলো। তারপর আর কি ইচ্ছামতো মারলো আমাদের। শিকদার সে কি কান্না যেন ছেড়ে দেয়, কিন্তু কে শোনে কার কথা। সবাই আমাদের ইচ্ছামতো মারলো, কিন্তু একটা মেয়ে না মেরে সোজা দাঁড়িয়ে আছে। আমার শরীরটা ভালো নেই রে, তাই কিছু ভালো লাগছে না। তাহলে তোর কাজটা আমি করছি। বলেই মারিয়া সিনথিয়ার হাত থেকে স্টাম্পটা নিয়ে নিল। ওই স্টাম্প দিয়ে মারিয়া আমার পায়ে মারলো। সাথে সাথেই আমি চিৎকার করে উঠলাম। মারিয়া আমার অপর পায়ে আবারও মারলো। আমি আবারও চিৎকার করে উঠলাম। তারপর মারিয়া ঘাড়ে মারলো, তারপর মাথায়। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নাই। চোখ খুলতে নিজেকে একই জায়গায় আবিষ্কার করলাম। কি কপাল রে ভাই, কেউ একটু হাসপাতালেও নিয়ে গেল না। শিকদারও আমার সাথেই পড়ে আছে। আমার পায়ে অনেক ব্যথা করছে, তাও শিকদারের কাছে গেলাম, তাকে ডাকলাম, কিন্তু জ্ঞান ফিরল না। আর একটু কষ্ট করে পানি নিয়ে আসলাম। পানি ছেটানোর পর শিকদারের জ্ঞান ফিরল। কলেজে কেউ নেই, শুধু পড়ে আছি আমি আর শিকদার। সাগরকেও দেখতে পাচ্ছি না। কোনো রকম শিকদারকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে আমরা যার যার বাসায় চলে এলাম। রাতে আমার ভাঙ্গা বস্তিতে বসে আছি আর ভাবতে লাগলাম, আজ যদি আপু আমাকে এই লাইফে নামিয়ে না দিত, তাহলে বুঝতামই না গরিবের লাইফটা কতটা কঠিন। সত্যি আপু, অনেক কঠিন রে এই লাইফ। যার একটু ক্ষমতা আছে সে অপরকে বিড়াল মনে করে। ধন্যবাদ আপু, তুমি আমাকে বোঝার সুযোগ করে দিয়েছো গরিব লাইফটা। এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। আমার কলেজের দুইটা বন্ধু, তার থেকে একজন কোথায় চলে গেল, একটু হেল্প করতেও আসলো না। সকালে ঘুম থেকে উঠে গোসল করে কলেজে গেলাম। আবারও দারোয়ানের ঝামেলা। বেটা আবারও ঢুকতে দিতে চাচ্ছে না। পকেট থেকে 20 টাকা বের করে দিয়ে ঢুকে গেলাম। বেটা ঘুষ নিয়েছে। ক্লাস হতে আরও অনেকটা সময় আছে, যদিও শরীর ভালো না, তাও ক্লাস তো করতেই হবে। তাই চলে এলাম। গিয়ে একপাশে বসলাম। শিকদারের শরীর ভালো না, তাই সে কলেজে আসেনি। দেখি সাগর আসে কি না। ক্লাস শুরু হতে আরও দেরি, তাই বসে বসে সাগরের অপেক্ষায় আছি। যদি সে আসে তাহলে ভালো, না আসলেও নিজে ক্লাস করব। কিছু সময় পর সাগর আসলো। আমাকে না দেখে অন্যদিকে চলে যাচ্ছিল, তাই আমি ডাক দিলাম। সাগর আমার কাছে আসলো। কাল কোথায় গিয়েছিলি আমাদের এভাবে রেখে? তাহলে কালকের ঘটনা শোন। তোদের যখন টেনে মাঠে নিয়ে আসলো, তখন আমার কাছে আমার বোন ফোন দেয়, বলে মায়ের শরীর ভালো না, হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তবু একটু পরে যাই। আমি অপেক্ষা করছিলাম যখন মারিয়া তোদের ছেড়ে দেবে, তখন তোদের নিয়ে একসাথে যাব। কিন্তু মারিয়া তোদের মারার পর সবাইকে কি বলেছে জানিস? কি বলছে? মারিয়া বলেছে যদি তোদের কেউ হাসপাতালে নিয়ে যায় বা বাসায় যেতে কেউ সাহায্য করে, তাহলে তার লাশ ফেলে দিবে। বুঝতেই পারছিস, মাফিয়ার বোন, কারো সাহস নেই তার কথা অমান্য করার। আমি তখন বাসায় চলে যাই, আর তোর নাম্বার না থাকায় ফোন দিতেও পারিনি। এখন তোর নাম্বারটা দে। ওকে নে আমার নাম্বার 018747405। ওকে, আমি কল দিচ্ছি, আমার নাম্বারটাও সেভ করে রাখ। সাগর কল দিল, আমি নাম্বারটা সেভ করে রাখলাম। কিছুক্ষণ পর ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই মারিয়ার ডাক। কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমিও মারিয়াকে ভয় পেয়ে পেয়ে আসছিলাম। মনে মনে চাচ্ছিলাম যাতে মারিয়ার সাথে দেখা না হয়, কিন্তু দেখা হয়ে গেল। ওই ছ্যামরা, এদিকে আয়। আমি না শোনার ভান করে চলে যাচ্ছিলাম। আবার ডাক দিল। এবার না গেলে আবারও মারতে পারে, তাই এবার মারিয়ার কাছে গেলাম। মারিয়ার কাছে যেতেই ঠাস ঠাস করে 2টা চড় দিল আমায়। আমি কিছু বলছি না, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আই বস্তির ছেলে, তোকে না বলছি আমি ডাকলে আসবি? জি আসলাম তো। আগে কেন আসিস নাই? তোকে কতবার ডাকতে হবে? আমি প্রথমে বুঝতে পারিনি আপনি কাকে ডাকছেন। পরে যখন বুঝলাম তখন আসছি।
না, তুই ইচ্ছে করে প্রথমে আসিস নাই, এখন তো শাস্তি পেতে হবে। আমি সত্যি বুঝতে পারিনি। তা আমি জানি না, এখন তোর শাস্তি কি দেওয়া যায়। তোরা বল তার শাস্তি কি দিব। মারিয়ার ফ্রেন্ডদের বলল। তাদের থেকে সিনথিয়া বলল। আজকে ছেড়ে দে, হয়তো ভুল করেছে। আবার আরেকজন বলে উঠল। না না, ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা ছেড়ে দিই তাহলে কলেজের বাকি ছেলেমেয়েরা মনে করবে আমরা দুর্বল। শাস্তি তো দিতেই হবে। কি শাস্তি দিবি তাই বল। পেয়েছি একটা। কি? এখন এই খ্যাটটা আমার জন্য ফুচকা নিয়ে আসবে। কিন্তু এখন তো ওর ক্লাস। দেখ মারিয়া, ওকে ক্লাসগুলো করতে দে, পরে না হয় শাস্তি দিবি। আমি না বুঝলাম না, আমার হয়ে ওর সাফাই কেন গাইছিস? তেমন কিছু না। ওকে, ওই যা এবার ফুচকা নিয়ে আয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই সময় আমার ক্লাস করার কথা, কিন্তু এরা যা শুরু করেছে জানি না এভাবে বস্তির ছেলে সেজে কতদিন থাকতে পারি। কি হলো, কথা কানে যায় না? যা গিয়ে ফুচকা নিয়ে আয়। এখানে তো ফুচকা আসে না। যদি ফুচকা আনতে যাই তাহলে বাজারে যেতে হবে, আর বাজারে গেলে আমার ক্লাস করা হবে না। এত কিছু জানি না, গিয়ে এখন ফুচকা নিয়ে আসবি। আমার কাছে টাকা নেই, যদিও টাকা আছে মিথ্যা বললাম যাতে আমাকে ছেড়ে দেয়। অবশ্য সাগর দূর থেকে এসব দেখছে। আমার সাথে মারিয়ার কাছে সেও আসতে চেয়েছিল, আমি তাকে আসতে বারণ করলাম, তাই দূর থেকে দেখছে। জানতাম তো খ্যাতের কাছে টাকা থাকবে না। এই নে 500 টাকা, গিয়ে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আয়। এখন আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করে আমি ফুচকা নিয়ে আসি। কি আবার মুখে মুখে কথা? আজ তো তোকে মেরেই ফেলবো। না না, আমাকে মারবেন না, আমি যাচ্ছি ফুচকা আনতে। গুড, তাড়াতাড়ি নিয়ে আসবি। আমি কিছু না বলে ফুচকা আনতে বাজারে চলে গেলাম। যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, কিন্তু আসার সময় আটকে গেলাম জ্যামে। আসতে প্রায় 1 ঘন্টা লাগলো। জ্যামের মধ্যে কেউ একজন আমাকে খেয়াল করছে, যেটা আমার অজানা। সে আবার আমাকে ফলো করতে করতে আমার কলেজে এসে গেছে, যেটা ছিল আমার অগোচরে। আমি কলেজে ফুচকা নিয়ে ঢুকতে যাব, আবারও দারোয়ান ব্যাটা আটকালো। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর এই ব্যাটার অত্যাচার, মাথা গেল গরম হয়ে। দিলাম জায়গা মতো একটা কিক, ব্যাটা মাগো বলে বসে গেল। আমি তাড়াতাড়ি মারিয়ার কাছে গেলাম। তাদের একটাই কাজ, সারাদিন ছেলেদের বিরক্ত করা। মারিয়া আর তার দল একপাশে বসে আছে। আমি ওখানে গিয়ে তাদের ফুচকা দিলাম। ওকে কখন পাঠাইছি আর আসলি এখন? আমি তো দেরি করতে চাইনি, জ্যামে পড়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। মিথ্যা বলবি না একদম আমার সাথে। সত্যি বলছি আমি। আর আসতে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই আরেকটু বেশি দেরি হলো। কি তুই বলিসনি তুই আমার কাজে গেছিস? বলছি তো, সে আরও আপনার নাম বলায় আমাকে ঝাড়ি দিয়েছে। যদিও তেমনটা হয়নি, দারোয়ান বেটা বারবার আমার সাথে ঝামেলা করে, তার হাত থেকে বাঁচতে এই কথা বললাম। কি ওই ব্যাটার এত সাহস আমার নাম শুনে তোকে আরো ঝাড়ি দিছে? আজ তো তাকে আমি দেখে নিব। আপনার নাম না বললে আমাকে আরও 5 মিনিট আগেই আসতে দিত। আপনার নাম বলায় আরও 5 মিনিট দাঁড় করিয়ে রাখলো। বেটাকে শিক্ষা দিতে কিছুটা বানিয়ে বলা আর কি। ওকে তুই যা, আমি দারুণের বাচ্চাকে দেখছি। ওকে, আমি আসি। আমি চলে আসলাম। আসার সময় মারিয়ার দিকে ফিরে একবার দেখে নিলাম তার দারোয়ান ব্যাটার উপর কেমন রাগ হয় দেখার জন্য। কিন্তু এ কি, এ তো মুখ কালো করে বসে আছে, না মানে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো? যা হওয়ার হোক, তাতে আমার কি। আমি ক্লাসের দিকে চলে গেলাম। এদিকে মারিয়া ভাবতে লাগলো, কালকে এই খ্যাটটাকে আর তার বন্ধুকে এত মার দিলাম, তাও এই খ্যাটটা কলেজে কিভাবে আসলো? এর তো হসপিটালে বা বস্তির বেডে শুয়ে থাকার কথা। এর ফ্রেন্ড তো আসলো না, তাহলে এ কিভাবে আসলো? আর মার তো এই খ্যাটটাকে বেশি দিছি তাও। কিরে, কি ভাবছিস? চল দারোয়ানকে একটু দেখে আসি। সিমির কথায় মারিয়ার ভাবনার জগতের ইতি ঘটল। হ্যাঁ চল, দারুণ ব্যাটাকে দেখে আসি। এইদিকে আমি ক্লাসের সামনে গিয়ে দরজায় দাঁড়ালাম। কামিং স্যার। স্যার আমার দিকে তাকিয়ে একগাল বিরক্তের ছাপ মুখে রেখে বলল, কি চাই? স্যার ক্লাস করতে চাই। এই দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলি? ভিক্ষা করতে গেছিলি নাকি? দেখে তো মনে হয় তাই করো। কোথা থেকে যে এসব ভিখারি আসে? স্যার যথারীতি আমাকে অপমান করছে, তাও আমি কোনো প্রতিবাদ করছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর স্যার ঘৃণিত কথাগুলো হজম করার ট্রাই করছি। কি হলো, কথা বলছো না কেন? স্যার আমি আসতে দেরি করিনি,
আমি ঠিক সময়ে আসছিলাম, কিন্তু মারিয়া আমাকে ফুচকার জন্য বাজারে পাঠিয়েছে, তাই আমার আসতে দেরি হলো। ও মারিয়া কোথায় পাঠিয়েছে আগে বলবে তো। আসো আসো, ভিতরে আসো। যদিও কথাগুলো স্যার মুখ থেকে বলল, মারিয়ার কথা বলায় স্যার যথারীতি ভয়ও পেয়েছে। তারপর ভিতরে গিয়ে শেষ সিটে গিয়ে বসলাম। এটাই একটা নিয়ম, যার টাকা আছে, ক্ষমতা আছে, সে যেখানে খুশি বসতে পারে। যার টাকার পাওয়ার নেই, ক্ষমতা নেই, তাকে পেছনে গিয়ে বসতে হবে। তাই আমিও পেছনে গিয়ে বসলাম। ওই সিটে আগে থেকে সাগর বসা ছিল, তার পাশে গিয়ে বসলাম। আজ শিকদার আসে নাই, তাই আমরা দুজন বসে বসে ক্লাস করছি। একটার পর একটা ক্লাস করতে করতে সব ক্লাস শেষ করলাম। যদিও প্রথম ক্লাসটা মারিয়ার জন্য করতে পারিনি। সব ক্লাস শেষে বাইরে আসলাম। সাগর আর আমি গেট দিয়ে বের হতেই দারোয়ান বেটা আবারও আটকালো। তুই সকালে মারিয়া ম্যামকে কি বলেছিস? আমি কই কিছু না তো। আচ্ছা বাদ দিলাম, কিন্তু আমাকে সকালে কি করছিস? এটার শাস্তি তোকে পেতে হবে। দেখেন মামা, সকালে মাথা গরম ছিল, তাই এমন করেছি। এখন যদি আর বাড়াবাড়ি করেন তাহলে সকালের থেকে বেশি দেব। কি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ধরে নে, তোর জন্য সংকেত এটা। তোকে তো আমি... আর কিছু বলার আগেই একজন স্যার আসলো, তাই দারোয়ান বেটা আর কিছু বলতে পারে নাই। আমি আর সাগর বাসায় চলে আসলাম। বারবার মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে। তাও আমি কোনো পাত্তা না দিয়ে নিজের বস্তির ভেতরে ঢুকে গেলাম। গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। অনেক দিন থেকে মা আর আপুর সাথে কথা বলি না, তাই ফোন দিলাম আপুকে। আপু ফোন রিসিভ করলো। কেমন আছিস ভাই? এই তো আপু, অনেক ভালো। এই লাইফটা। আমি জানি ভাই তুই কষ্টে আছিস, তাও মাত্র একটা বছরই তো, একটু কষ্ট কর ভাই, আসল হেরে খুঁজে পাবি। আপু, জানো আপু, এই গরিব হয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের। বড় লোকদের একটু রাগ উঠলেই তা গরিবের ওপর ঝাড়ে। কি করবি বল, মাত্র একটা বছরই তো ভাই, কষ্ট কর প্লিজ। মা কোথায়, একটু কথা বলবো। ওকে, আমি দিচ্ছি। হ্যালো বাবা, কেমন আছিস? এই তো মা, বেশ ভালো। তোমার শরীর ভালো তো? হ্যাঁ ভালো। নিজের খেয়াল রাখিস বাবা, আর তোর কাজ শেষ না হওয়া অবধি লেগে থাকবি। মা দোয়া করবে। আমি সব সময় তোর জন্য দোয়া করি বাবা। ওকে মা, আপুকে দাও। আপু, মায়ের খেয়াল রেখো, আর নিজেরও খেয়াল রাখবে। আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আর রাশেদের সাথে কি তোমার কথা হয়? রাশেদ হলো আমার বন্ধু। হ্যাঁ, মাঝে মধ্যে হয়, আর যখনই কথা হয় তখনই কি বলে জানিস? কি বলে? বলে তোর খবর নিতে, শুধু চায় তোর সাথে একটু কথা বলতে। কাল তো তোর নাম্বারও চেয়েছে, আমি দেইনি। ভালো করছো, আর নাম্বার দিবেও না। মনে রাখবে, আমি কিন্তু একটা বছর গরিবের মতো থাকতে চাই। আর হ্যাঁ, রাশেদের নাম্বারটা আমাকে টেক্সট করে দিও। ওকে। ওকে, রাখছি তাহলে। ওকে, নিজের খেয়াল রাখিস। তুমিও। লাভ ইউ ভেরি মাচ। লাভ ইউ টু ভাই। আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিলাম। তখনই আপু রাশেদের নাম্বার আমাকে টেক্সট করে দিল। আমার পুরাতন সিম আপুর কাছে রেখে আসছি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। নতুন সিমে কারো নাম্বার নেই, তাই আপুর থেকে রাশেদের নাম্বারটা নিলাম। বস্তিতে একা থাকি, নিজের কাজ নিজেকেই করতে হয়, তাই খাবার তুলে দিলাম চুলায়, আর পাশে ভাঙ্গা টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কলেজে ঢোকার আগেই সাগরকে ফোন দিলাম। সে কলেজে নাকি বাইরে জানতে। সে কলেজে এখনও আসেনি, জ্যামে পড়ে গেছে, আসতে একটু সময় হবে। তাই আমি কলেজে ঢুকতে যাব। তখন কি ভাবছেন, দারোয়ান আটকিয়েছে? আরে না, দারোয়ান বেটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমিও কিছু না বলে ঢুকে গেলাম, কিন্তু দারোয়ানের পথ না আটকানোতে আমার খটকা লাগলো। 7-5 না ভেবে আমি ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই সিনথিয়া ডাক দিল। আমি সিনথিয়ার কাছে গেলাম। জি বলেন, কি করতে হবে? আমাকে দিয়ে কিছু করানোর জন্য তারা আমাকে ডাকে, আর কোনো কারণ ছাড়া না। কিন্তু এখানে মারিয়া বা বাকিরা কোথায়? সিনথিয়া একা কেন? আমি সিনথিয়ার কথা শুনে অবাক হলাম। যে মেয়েগুলো তুই ছাড়া কখনো কথা বলেনি, আজ সেই মেয়েদের একজন আপনি করে বলছে। কারণ কি? আপনি কি হুঁশিয়ার করতে চান? আর আমাকে তুই না বলে আপনি কেন বলছেন? আমি তো ক্ষেত বস্তির ছেলে, ভিখারির মতো দেখতে।
এসব আমাকে কেন বলছেন? এসব কি আমি আপনাকে কখনো বলেছি? না, তা বলেননি, কিন্তু বলতে কতক্ষণ। যাই হোক, কি বলবেন বলেন। আপনি মারিয়ার থেকে একটু দূরে থাকবেন। আসলে আমি তার ফ্রেন্ড ঠিকই, কিন্তু সেটা নামে মাত্র। আসলে কলেজের সবাই তাকে ভয় পায়, তাই তার সাথে ফ্রেন্ডশিপ করি। প্রকৃত অর্থে আমি মারিয়ার কাজগুলো মোটেও পছন্দ করি না। কি করব বলেন? নিজে ঠিক থাকতে হলেও তার সাথে বন্ধুত্বের অভিনয় করতে হচ্ছে। সত্যি কি আপনি চাপের কারণে তার সাথে বন্ধুত্ব করার ভান করছেন? হুম, তার সাথে মিশে থাকলে নিজের পড়াশোনা ঠিকমতো করতে পারবো, আর না থাকলে বুঝেনি তো। ধন্যবাদ আপনাকে। শুনেন, আপনার নাম্বারটা কি পেতে পারি? আমার নাম্বার নিয়ে কি করবেন? যতটুকু পারি মারিয়ার থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করব। তার দরকার নাই, ধন্যবাদ। কিন্তু আমার দরকার। ঠিক বুঝলাম না, আপনার দরকার মানে? আমরা তো একই ক্লাসে পড়ি, বলতে গেলে আমরা ফ্রেন্ড, তাই ফ্রেন্ডের নাম্বার রাখা উচিত। ওকে, নিন। 018-977-978। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি। আমি চলে আসলাম ক্লাসরুমে। আজকে মারিয়াকে দেখিনি, তার দলের একজন ছাড়া অন্য কাউকেও দেখিনি। তাদের কথা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। স্যার আসার 10 মিনিট পর আসলো সাগর। তারপর দুইজনে বসে ক্লাস করতে লাগলাম। দুইটা ক্লাস শেষ করে তৃতীয় ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো। সবার ক্লাস কেমন লাগছে আজ? ভালো স্যার। ভালো হওয়াই কথা। আজকে তো একজন ক্লাসে নেই। কলেজের পরিবেশটাও আজ অনেক ভালো আছে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে। বুঝলাম প্রিন্সিপাল স্যার কার সাথে কথা বলছে। মারিয়ার কথা বলছে স্যার। কি মেয়ে রে ভাই, এই মেয়ে না থাকলে কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক পর্যন্ত সবাই ভালো থাকে। যাক, ভালোই হলো, না এসে অন্তত একটা দিন ঠিকমতো ক্লাস করতে পারবো। আমি আস্তে করে সাগরকে বললাম, শিকদারের নাম্বার তোর কাছে থাকলে আমাকে নাম্বারটা দে তো। আমার কাছে শিকদারের নাম্বার নাই। সাগর আমাকে শিকদারের নাম্বার দিল। ক্লাস শেষ করে সাগরকে বললাম, চল শিকদারকে দেখে আসি। তুই বাসা চিনিস? না, আমি তো বাসা চিনি না। ওকে, ফোন দিয়ে জেনে নিচ্ছি তার বাসা কোথায়। তারপর শিকদারকে ফোন দিলাম। প্রথমে রিং বাজলো, কিন্তু ধরেনি। আবারও ফোন দিলাম, তখন ধরলো। কে বলছেন? আমার নাম্বারটাও শিকদারের কাছে নেই। আমি শিকদার বলছি। তাহলে আমি কে? তুই হয়তো কে হতে পারিস বলতো? দেখেন ভাই, আমি বুঝি আপনি আমাকে চিনেন। আমি অসুস্থ, ফান করার মুডে নেই এখন। রাখলাম। ফোন কাটতে যাবে তার আগেই আমি নিজের পরিচয়, মানে রবিউল হাসান, তার কলেজ বন্ধু দিলাম। তুমি কি মনে করে? আসলে আমার কাছে তোর নাম্বার ছিল না, তাই ফোন দিতে পারিনি। এখন সাগরের থেকে নাম্বার নিয়ে তোকে ফোন দিলাম। আচ্ছা, আমরা তোর সাথে দেখা করতে চাই। তুই বাসায়? বলতো তোর বাসাটা কোথায়? আসলে আমরা চিনতেছি না। আচ্ছা, আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তোরা আয়। ওকে। শিকদারের দেওয়া ঠিকানায় গেলাম। সামনে তাকিয়ে দেখতেই চোখ কপালে উঠে গেল। এত বড় বাড়ি, আবার এত সুন্দরও, চারপাশে ক্যামেরা লাগানো। দেখে তো মনে হয় না এই বাসাটা ভাড়া দিয়েছে। এটা কি তাহলে শিকদারের আসল বাসা? না, কিছু মাথায় ঢুকছে না। শিকদারকে ফোন দিয়ে দেখি কি বলে। আমি ফোন দিতে যাব তার আগেই শিকদার আমাকে ফোন দিল। শিকদার আমার কাণ্ডগুলো কম্পিউটারে দেখছিল, তাই আমি ফোন দেওয়ার আগেই আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, ভাই এটা কোথায় নিয়ে আসলি? ঠিক জায়গাতেই আনছি। গেট খুলে ভেতরে ঢুকে ফোন কাটবি না। ওকে। গেট খুলে ভেতরে ঢুকতেই একজন আমাদের দাঁড় করালো। বলল, কোথায় যাচ্ছি, কার কাছে? আমাদের কথাগুলো শিকদার শুনছিল। শিকদার বলল আমাকে ফোনের স্পিকার অন করতে। আমিও করলাম। শিকদার লোকটাকে বলে দিল আমরা তার কাছে যাচ্ছি। তখন লোকটা আমাদের শিকদারের কাছে নিয়ে যায়। আমাদের শিকদারের রুমের সামনে দিয়ে লোকটা চলে আসে। আমি রুমের দরজা নক করতে যাব, তখনই শিকদার দরজা খুলে দিল। এটা কি তোর বাসা? আগে তো ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি বাসাটা আরও সুন্দর। বাইরে যেমন সুন্দর, ভিতরে তার থেকেও বেশি সুন্দর। চারপাশে কি সুন্দর পেইন্টিং লাগানো, এক কথায় অসাধারণ। বস, কেমন আছিস বল? আমি ঠিক আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো। আর সাগর, তুই কেমন আছিস? ভালো। তোর বাসাটা? কেন বল তো? আসার সময় যেভাবে দেখলাম বাসাটা,
মনে হলো তুই অনেক বড় লোক, তাই বললাম। বল কি খাবি? আরে কিছু খাবো না, তোর অবস্থা জানতে আসলাম। তা কেমনে হয় বল, চা না কফি? কফি হলে ভালো হয়। ওকে, আমি বানিয়ে আনতেছি। আরে তুই বানিয়ে আনতে যাবি কেন? বাসায় তো আরও অনেকে আছে। হ্যাঁ আছে। ওকে বলছি, তোরা বস। শিকদার নিচে চলে গেল। বাসাটা 2 তলা, তার নামের সাথে বাসাটারও মিল আছে। 2 মিনিট পর শিকদার চলে আসলো কপি হাতে নিয়ে। তুই কেন কষ্ট করতে গেলি? আরে না, আম্মু বানিয়ে দিছে, জাস্ট আমি তো আনলাম, আর কিছু না। ওকে, এখন কফি দে। তারপর 3 জন বসে বসে কফি খেলাম, সাথে আড্ডা তো হয়েই গেল। আচ্ছা শিকদার, আমার যতটুকু মনে হয় তুই চাইলে মারিয়ার এই কাজের বাধা দিতে পারিস, কিন্তু তুই এমনটা করিস না কেন? তুই ঠিক বলছিস, চাইলে বাধা দিতেই পারি। আর মারিয়া চাইলে কি পারে জানিস? কি? মারিয়া চাইলে আমাকে মেরে মাটির নিচে পুঁতে দিতে, তার থেকে ভালো তার সাথে লাগতে না যাওয়া। তখন একটা মহিলা রুমে প্রবেশ করলো। শিকদারের দিকে তাকাতেই সে বলল, ওটা তার মা। আমরা আন্টিকে সালাম দিলাম। আন্টি সালামের জবাব দিল। আন্টি আন্টি কেমন আছে জানতে চাই বলল, 1 মাস ছেলে ভালো না থাকলে কি আর মা ভালো থাকে? আন্টি শিকদারের কথা বলল, যা আমরা ঠিকই বুঝতে পেরেছি। তারপর আন্টি চলে গেল। আমি শিকদারকে বললাম, তুই কি এক ভাই? হুম, আমরা আর কোনো ভাই নেই, একটা বোন আছে। কই, তাকে তো দেখলাম না। আপু ভার্সিটি থেকে এখনো আসেনি। আচ্ছা, তুই কি কাল কলেজে যাবি? না, কাল যাব না, পরের দিন থেকে যাব। শরীরে এখনো ব্যথা আছে। সরি রে, আমার জন্য তোকে মার খেতে হলো। আরে সরি বলছিস কেন? মারিয়ার সাথে আমিও কথা কাটাকাটি করেছি, তাই এমন করছে। তাহলে তুই বিশ্রাম নে, আমরা আজ আসি। রাতে খেয়ে যা। আরে না, বাসায় গিয়ে খাবো, তুই বিশ্রাম নে, আসি। সাগর আর আমি শিকদারের বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের কাছাকাছি চলে আসলাম। এখন 2 জনকে 2 দিকে যেতে হবে, তাই 2 জন 2 দিকে চলে গেলাম। সাগর নিজের বাসার দিকে আর আমি আমার বাসার দিকে। আমি বস্তির কাছে গিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। রিক্সার ভাড়া দিয়ে আমি বস্তির ভেতরে গিয়ে চারপাশে দেখে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দাঁড়াতেই কেউ একজন আমাকে ফোন দিল। ফোন বের করে দেখলাম নাম্বারটা পরিচিত না, তাই রিসিভ করিনি। কিছুক্ষণ পর আবারও ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিনথিয়া বলছি। সিনথিয়া? ও হ্যাঁ, মনে পড়েছে। বলেন, কেন ফোন দিয়েছেন? এমনি ফোন দিলাম, আপনি কেমন আছেন জানার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন? মাত্র বাসায় আসলাম। ওকে, রাখছি তাহলে। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। কত সুন্দর ছিল লাইফটা। গরিবের লাইফটা বুঝতে গিয়ে আজ বুঝছি কতটা কঠিন এদের লাইফ। টাকা আছে তো সবাই ভালোবাসবে, টাকা নাই তো সবাই অপমানিত করবে। কি লাইফ! একা মানুষ, বস্তিতে থাকি, নিজের খাবার রান্না করলাম, সাথে কিছুক্ষণ পড়লাম, রাতে শুয়ে পড়লাম। ভাই মাফ করে দিন আমাকে, আমি কিছুই করিনি, যা করছে ওই ওসি, আমি কিছুই করিনি ভাই। ওসির কথা মতো তুই গুলি করেছিলি আবিরকে, বল এটাও কি মিথ্যা? না ভাই, ওসি আমাকে বলছিল আবির ভাইয়াকে গুলি করতে, কিন্তু আমি জানতাম আমি আবির ভাইয়াকে গুলি করলে আপনি আমাকে ছাড়বেন না, তাই আমি গুলি করতে এসেও গুলি করিনি। তাহলে বল, গুলি কে করেছে? আমি গুলি করছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক! আমার খেয়ে আমার পড়ে আমাকে গুলি করলি? সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছুই নেই, যে যাকে মেরে রাজত্ব করতে পারবে সেই রাজা। তোকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদান এভাবে দিবি ভাবিনি। ভাই মাফ করেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছুই নেই। টাকা আছে তো ভালোবাসা দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরে রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দেইনি, কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আমাকে মেরে ফেলবেন যখন একটা কথা বলি,
আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি, তুই ওই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলছে। দেখ, সুলতান এই দেশে সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় যে কেউ তাকে ফায়ার করে দিতে পারে। তখন কিন্তু আমিই থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথাই চলবে, যেটা এখন আপনার কথাই চলে। তুই বেইমানি করেছিস আমার সাথে। হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। শুট। আহ, বেইমান। আমার ঘুম ভেঙে গেল। বুঝলাম, আবারও স্বপ্ন দেখলাম। পাশের ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। এই সময় এমন স্বপ্ন দেখা তেমন কোনো ব্যাপার না। এই স্বপ্ন আমি আগেও দেখেছি। অতীত নিয়ে চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটা অনেকটা দূর বেজে গেছে, প্রায় 9টা 20। আর সকালের খাওয়া হলো না। তাড়াতাড়ি চলে গেলাম কলেজে। দারোয়ান বেটা আজকেও আটকায়নি। ওই দিনের কিক দেওয়াতে বেটা লাইনে চলে আসছে। ভেতরে ঢুকে গেলাম। কলেজে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ক্লাস করতে রুমের দিকে যেতে লাগলাম। রুমের কাছাকাছি যেতেই খেলাম ধাক্কা কারোর সাথে। চোখ খুলে যা দেখলাম অনেকটা ভয় পেলাম, কারণ আমি ধাক্কা খেয়েছি ডাইনি মারিয়ার সাথে। মারিয়া মাটি থেকে উঠে আর কিছু না বলে আমার কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে গেল। আমিও কিছু বলছি না, কী বা বলবো। বললেও মার খেতে হবে, না বললেও খেতে হবে। তার থেকে বরং কথা না বলেই থাকি, হয়তো 2টা কম মারবে। মারিয়া আমাকে মারতে লাগলো। ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে। তোকে আজ এমন মার দিব যাতে আর কোনোদিন আমার কোনো মেয়ের দিকে তাকাতে না পারিস। এই বলে আমাকে মারতে শুরু করলো। হঠাৎ কেউ একজন আমার সামনে আসলো, যাকে দেখে আমি অবাক। ও এখানে কেন? সে আর কেউ না, সে একজন মাফিয়া, যার নামে চলে সাকিবের মতো শত শত মাফিয়া। আমাকে মারতে দেখে সে যখন সামনে আসতে যাবে তখন আমি ইশারা করলাম যাতে সামনে না আসে। মারিয়া আর তার দল আমাকে ইচ্ছামতো মারলো। যদিও সবাই মারলো, কিন্তু সিনথিয়া ঠায় দাঁড়িয়ে থাকলো। মারিয়া আমাকে মারছে আর বলছে, এই খ্যাতের বাচ্চাকে কেউ যদি হসপিটালে নিয়ে যাস তাকে জিন্দা কবর দিব। মারিয়া ইচ্ছে মতো আমাকে মারলো। মেরে সে চলে গেল। আমি প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। যদিও এসবে আমার কিছু হবে না, পুরো শরীরে ঘাম রক্তে একাকার হয়ে গেছে। মারিয়া চলে যেতেই সাগর আমার কাছে চলে আসলো। যদিও সাগর এই সময় ক্লাস করার কথা, কিন্তু আমাকে মারছে দেখে সে বেরিয়ে আসলো। সাগর আমাকে ধরে বসালো, পানি দিল। পানি খেয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। সাগর আমার সাথেই আছে। আমরা যখন হসপিটালে যাওয়ার জন্য বের হতে যাব, কলেজ থেকে মারিয়া এসে সামনে দাঁড়ালো আর সাগরকে চর বসিয়ে দিল। সাগর কিছু বলছে না, আমাকে মারায় আমি মারিয়াকে কিছু বলিনি, কিন্তু সাগরকে যখন মারলো তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমিও মারিয়াকে দিলাম কষে 2টা থাপ্পড়, যা দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যদিও সিনথিয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে মারিয়াকে মারায় সে খুশি হয়েছে। মারিয়াকে মারায় মারিয়া আমার কলার ধরে ফেললো। আবার যখন আমাকে মারতে যাবে তখন আমি আরও একটা চর বসিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? জানিস আমি কে? কে তুই? যদিও আগে আপনি করে বলতাম বারবার। যখন মারিয়া আমাদের অত্যাচার করেছে তখন আমি আর আপনি না বলে সোজা তুই করে বললাম। তুই আমাকে তুই করে বলছিস? তোকে তুই বলতেও ঘৃণা হচ্ছে। ছি, কতটা খারাপ হলে মানুষ পশুর মতো আচরণ করতে পারে তা তোকে না দেখলে বুঝতামই না। আমি জানতাম তোর ক্ষমতা আছে বলেই একটু ঝামেলা করিস, কিন্তু এখন তো আমার ধারণা পাল্টে গেল। আসলে তুই কেমন জানিস? যখন কোনো দুর্বল মানুষ তোর সামনে আসবে তখন তুই তাকে পশুর মতো মনে করিস। মনে করিস, শুধু তাই নয়, তুই পশুর মতো আচরণও করিস। কেন রে, তোকে কি মা বলে কিছু শেখায় নাই? গরিবের সাথে কিভাবে আচরণ করতে হয়? পারলে একদিন গরিব হয়ে দেখ। এই গরিবের লাইফটা কতটা কঠিন হারে হারে টের পাবি। ঘৃণা করি তোর মতো মেয়েকে, আর সাথে তোর সাথে যারা চলাচল করে তাদেরকে। কি পেয়েছিস তোরা? একটু ক্ষমতা আছে তার মানে তোরা মানুষকে পশু বানিয়ে রাখবি? কাল যদি তোর ক্ষমতা না থাকে তাহলে তোকে এই গরিবরা তোর মতো ব্যবহার করবে না।
কারণ তারা মানুষকে সম্মান করতে জানে। আচ্ছা ধরে নে, আজ তোর ক্ষমতা নেই। তোর সাথে যারা এখন চলছে তারা কি আর তোর সাথে থাকবে? কখনো না। তোর ক্ষমতা আছে বলেই আজ এরা তোর সাথে আছে। হয়তো তোর ভয়ে, নয়তো তোর ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে। কাল সাধারণ মানুষ হয়ে দেখ, দেখবি আজ যারা তোর সঙ্গী তারা আর তোর সাথে থাকবে না। ঘৃণা লাগে তোর মতো মেয়েদের। চাইলে তুই পুরো কলেজে ঘুরে দেখ, 95% ছাত্রছাত্রী তুই না থাকলে কলেজে খুশি থাকে। কেন জানিস? কেন জানিস? তারা তোকে ঘৃণা করে। তারা হয়তো বলতে পারে না ভয়ে। পারলে একবার গরিব হয়ে দেখ, দেখবি এই লাইফটা কতটা কঠিন। আর কি বললি? আমি ভিখারির বাচ্চা? ক্ষেত বস্তির ছেলে? আরে পারলে এই ক্ষেত বস্তির ছেলেদের মতো কেউ তোদের ভালোবাসে কি না দেখ। কেউ ভালোবাসবে না। সবাই ভয়ে তোদের সামনে নিয়ে পূজা করে। আর জানিস, এই ক্ষেত যখন একটু অসুস্থ হয় তখন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায় আমাদের বাসার সামনে। কেন জানিস? কারণ এই ক্ষেত বস্তির ছেলেগুলোকে সবাই ভালোবাসে। আজ যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে তোকে কেউ দেখতেও যাবে না। হ্যাঁ, যাবে দেখতে। কারা যাবে জানিস? তোর মতো কিছু মানুষরূপী জানোয়ার, যারা আপন স্বার্থের জন্য তোর চারপাশে ঘোরে। আর কি বললি? ও হ্যাঁ, আমাকে মারার পর যে আমাকে হাসপাতালে নিবে তাকে জিন্দা কবর দিবি? আরে তুই কি করে ভাবলি যখন তুই যা বলবি তাই হবে? শেষবারের মতো বলছি, ভালো হয়ে যা। সবার ভালোবাসা পাবি। আর এভাবে থাকলে সবার ঘৃণা ছাড়া আর কিচ্ছু পাবি না। ঘৃণা করি তোর মতো মেয়ে জাতিকে। তারপর চলে এলাম সাগর আর আমি। আমাদের ঘটনাগুলো নিজের চোখে দেখছিল সবাই। আর সবাই অবাক হয়েও তাকিয়ে আছে। মারিয়া আমার উপরে সে কি রাগ, মনে হয় আমাকে চিবিয়ে খাবে। মারিয়া মনে মনে ভাবলো এই অপমানের জবাব সে দিবেই। মনে মনে সে ঠিক করে নিল আমাকে মেরে ফেলার। আমি আর সাগর বাইরে আসতেই আমাদের সামনে একজন এসে দাঁড়ালো, যাকে আমি মারার সময় সামনে আসতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, সেও একজন মাফিয়া। আমার বন্ধু সে, মাহমুদ। মাহমুদ আমার সামনে দাঁড়ালো, আমাকে বলল, এসবের মানে কি? কিছু না, আমি একটু শান্তি চাই। চল হসপিটালে নিয়ে যাই তোকে। চল। সাগর, মাহমুদ আর আমি হাসপাতালে গেলাম। ট্রিটমেন্ট করিয়ে হাসপাতালে একটু বিশ্রাম নিলাম। ভাই কি হয়েছে তোর? এখানে কেন? আর আমাদের ছেড়ে হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলি? বলবো পরে, আগে বল তুই এখানে কেন? আমি তোকে ফলো করতে করতে এলাম। মানে তুই আমাকে ফলো করছিলি তাহলে? হ্যাঁ। কখন থেকে আমাকে দেখলি তুই? আমি? এটাকে? এটা আমার বন্ধু, আমার সাথে একই কলেজে পড়ে। ওকে, পরে বলবো তোকে কেমনে দেখছি। আচ্ছা আপনি বলেন, আমি বাহির থেকে আসছি। বলে সাগর বাইরে চলে গেল। এখন বল তুই আমাকে কোথায় দেখলি? আমি একটা মিশনে যাচ্ছিলাম, আমার সাথে পোলাপেন ছিল। আমি আমার গাড়িটা নিয়েছিলাম, যেটা তুই আমাকে দিছিলি, বুলেট প্রুফ গাড়িটা। আমি ওই গাড়ির পেছনের বাকিরা। আমি মিশনে যাওয়ার মাঝখানে বাজারে তোকে দেখলাম। যদিও আমাদের জায়গাতে আমরা দুজনই জানি বেঁচে আছিস, কিন্তু কোথায় আছিস তা কেউ জানে না। বাজারে যখন তোকে দেখলাম তখন তুই কোথায় থাকিস জানার জন্য আমি তোর পিছন নেই, বাকিদের মিশনে পাঠিয়ে দেই। তোর পেছন পেছন আসতে আসতে কলেজ, তোর বাসা সবখানে তোকে ফলো করি, যাতে তোর থেকে হারিয়ে যাওয়া আগের কি হয়েছিল জানতে পারি। আর আমি আজকেও ফলো করছিলাম তোকে, আর এসেই দেখি তোকে কতগুলো মেয়ে মারছে। বাকিটা তুই জানিস। ওই দিকের অবস্থা কি? রাজা ছাড়া রাজ্য যেমন চলে তেমনই চলছে। আমার অবর্তমানে সব দায়িত্ব তো রাশেদের কাছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সে তোর মতো করে চালাচ্ছে সব কিছু, কিন্তু তুই মাত্র তুই। ওকে, আমিও ফিরবো একটু সময় পরে। কখন ফিরবি? আমি তো চেয়েছিলাম 1 বছর পর ফিরবো, কিন্তু মনে হয় না এত সময় অপেক্ষা করতে পারবো। বল, সেদিন আসলে কি হয়েছিল? যদি আমি এখন তোকে বলি সেই দিন কি হয়েছিল তাহলে তুই রেগে যাবি। আবার যে আমার সাথে বেইমানি করেছে তাকেও তুই মেরে ফেলবি। তাই আমি এখন তোকে এসব বলতে পারবো না সেই দিন কি হয়েছিল। আমি জানি তোর সাথে কেউ বেমানি করেছে, কিন্তু কে সে? নাম বল, নিজে গিয়ে আমি তাকে শ্যুট করব। না, তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। তাহলে বল, সে কে বেমানি করেছে? আগে আমাকে কথা দে তুই তাকে কিচ্ছু করবি না। ওকে, কথা দিলাম, আমি তাকে কিছু করব না। ওকে, তাহলে শোন। আমি সেদিন রাতে সবাইকে ডেকেছিলাম, আর আবিরকে যে গুলি করেছে তাকেও ধরে নিয়ে আসছিলাম।
যখন আমি জোর দিয়ে জিজ্ঞাসা করলাম আবিরকে কে শ্যুট করেছে জানার জন্য, তখন পেছন থেকে সাকিব আমাকে গুলি ধরে বলল, আমি গুলি করেছি বস, এখন তোকেও গুলি করব। বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমার পরে আমাকেই গুলি ধরলি। সরি ভাই, এই দুনিয়ায় বিশ্বাসের কিছুই নেই। যে যাকে মেরে রাজত্ব করতে পারে সেই রাজা। তোকে আমি আমার আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই আমাকে তার প্রতিদানে এভাবে দিবি কখনো ভাবিনি। ভাই মাফ করবেন, এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিছুই নেই। টাকা আছে তো ভালোবাসা দরকার নেই, ক্ষমতা আছে তো এই শহরের রাজত্ব করা যায়। তোরাই তো রাজত্ব করিস, আমি তো কখনো তোদের বাধা দেইনি, কারণ তোরা ছিলি আমার লোক। সরি ভাই, আপনাকে মেরেই ফেলবো যখন একটা কথা বলি। আমি আপনার লোক নই, আমি সুলতানের লোক। কি, তুই ওই দেশদ্রোহীর সাথে হাত মিলিয়েছিস? না ভাই, আমি তার দলের লোক ছিলাম। আপনার কাছে আসতে সে আমাকে বলেছে, আর আপনাকে শেষ করে আপনার রাজত্ব আমাকে করতে বলেছে। দেখ, সুলতান এই দেশে সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ তালিকায় রয়েছে। যে কোনো সময় তাকে যে কেউ ফায়ার করে দিতে পারে, তখন কিন্তু আমি থাকবো তোর পাশে। সরি ভাই, আমি রাজত্ব করলে আন্ডারওয়ার্ল্ড আমার কথায় চলবে, যেটা এখন আপনার কথায় চলছে। তুই বেইমানি করেছিস আমার সাথে। হ্যাঁ ভাই, এই দুনিয়ায় ইমানদারির দাম নেই, কেউ দেয় না। ভালো থাকবেন ভাই। বলে সাকিব আমাকে গুলি করে দেয়, কিন্তু সে জানতো না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিলাম। আমাকে গুলি করে সাকিব নিজেকে অনেক বড় কিছু মনে করছে। আমাকে গুলি করার পর আমি একটা গেম চাললাম, আমি মরার মতো করে পড়ে থাকলাম। সাকিব মনে করলো আমি মারা গেছি। সাকিব ফুর্তি করতে করতে আস্তানা থেকে বাইরে চলে গেল। আমি একইভাবে পড়ে থাকলাম। সাকিবের সাথে সবাই চলে গেল, কিন্তু ওখানে রাশেদ আসলো। তারা যাওয়ার পরে রাশেদ আমাকে পড়ে থাকতে দেখে আমার কাছে এসে মাটিতে বসে পড়ল। যখন কান্না করতে যাবে, আমি তাকে চোখ খুলে ফিসফিস করে বললাম, আমি ঠিক আছি, এখন আমাকে এখান থেকে বের হতে হবে, যাতে কেউ বুঝতে না পারে আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, তাই আমার কিছু হয়নি। তারপর আমাকে রাশেদ বের করে নিয়ে আসে। আমাকে বাসায় দিয়ে যখন রাশেদ চলে আসবে, তখন আমি তাকে বলি সবাইকে যেন বলে আমি মারা গেছি, কিন্তু কিভাবে তা কেউ জানে না এটা বলতে। আর রাশেদ সবাইকে ওটাই বলে। তারপর আমার বাসার লোক, রাশেদ আর তোর সাথে পাঠকরা জানে আমি বেঁচে আছি। আমি চাইলে ওসিকে মেরে ফেলতে পারি, কিন্তু সমস্যা হবে ওসিকে মারলে সুলতান দেশে আসবে না। সেজন্য আমি আর ফিরে যাইনি আস্তানায়। আমি ছদ্মবেশ নিয়ে চলে আসি এখানে। যেদিন সুলতান দেশে আসবে সেদিন ব্যাক হবে আর কে, আর সেদিন হবে সুলতানের শেষ দিন। এত কিছু হয়ে গেল, আমাকে একটু জানালি না? এখন তো জানলি, আর মনে রাখবি কে আমি, সেটা যাতে কেউ না জানে। কেউ জানবে না। গুড, তুই তোর কাজ নীরবে করে যা, বাকিটা আমি দেখব। আর আমাকে ফলো কম করবি। যতটুকু জানলাম সাকিব এখন এই শহরে আছে, 3 জনকে একসাথে মাটি চাপা দেব। ওকে, তুই যেমন বলবি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মাফিয়া কিং আর কে সাকিব মেরে ফেলতে চেয়েছিল। বাদ দে, সাগর আসছে। এতক্ষণ সাগর বাইরে ছিল। সাগর আসতেছে দেখে আমি এসব কথা বন্ধ করতে বললাম। যদি সাগর আমাদের কথা বুঝতে পারে তাহলে সে ভয় পাবে, নয়তো আমাদের পরিচয় পাবলিশ হয়ে যাবে। সাগর আমার কাছে এসে পাশে বসলো, আমাকে বলল, এখন কি করবি? এই মেয়ে তো যা ইচ্ছে তাই করতেছে। কি করব, ক্ষমতা আছে তাই করেছে। আর আজকে আমি যা দিলাম মনে হয় না আর এমনটা করবে আমার সাথে। এই মেয়েটা কিন্তু এত সহজে অপমান মেনে নেবে না। সেটা না হয় পরে দেখা যাবে, এসব নিয়ে তুই চিন্তা করিস না। তোর কোনো ক্ষতি করে? ওর ক্ষতি করতে গেলে ওই মেয়েকে আবার জন্ম নিতে হবে। আরে বাদ দে, তোদের পরিচয় করিয়ে দেই। মাহমুদ, এ হচ্ছে সাগর, আর সাগর এ হচ্ছে মাহমুদ। হ্যালো। হ্যালো। তাহলে তুমি রবিউলের সাথে পড়ো? হ্যাঁ, আর আপনি? আমি আপাতত পড়াশোনা স্টপ রাখছি, তবে রবিউলের সাথেই পড়ি। তাহলে তো আমরা ফ্রেন্ডস। হ্যাঁ শিওর, যে আমার কলিজার বন্ধুর ফ্রেন্ড সে আমার ফ্রেন্ড। তাহলে তো ভালো মিলাতেই হয়। হাত মেলানোর পর আরও কিছু সময় আমরা হাসপাতালে কাটালাম। সাগর কথা বলতে বলতে হাসপাতালের জানালার পাশে দাঁড়ালো। হঠাৎ সাগর দেখলো কতগুলো এক কালারের গাড়ি হাসপাতালে ঢুকলো, আর সেখান থেকে একই পোশাক পরা শতখানিক ছেলে পেলে নেমে হাসপাতালে ঢুকে গেল। সাগর এসব দেখে ভয় পেয়ে আছে। এসে সাগর এসব আমাদের বলল।
সাগর অনেক ভয় পেয়ে আছে, মনে করছে এসব পোলাপান মারিয়ার হলে আজ আমরা শেষ। দেখে মনে হচ্ছে এরা কোনো মাফিয়ার লোক, সবার হাতে রাশিয়ান অত্যাধুনিক অস্ত্র, যা দেখে সাগর বেহুশ হওয়ার অবস্থা। মাহমুদ জানালা দিয়ে দেখলো তারা কারা। তারপর মাহমুদ নিশ্চিন্তে আমার পাশে বসে পড়ল। মাহমুদের এভাবে বসায় আমি বুঝে গেলাম লোকগুলো মাহমুদের। সাগরকে বললাম ভয় না পেতে। সে চুপ করে বসে আছে। আমরা তিনজন পাশাপাশি বসে আছি। নিচ থেকে পোলাপান আমাদের রুমের সামনে এসে দরজায় টোকা দিল, যেটাতে সাগরের অবস্থা আরও খারাপ হয়ে উঠল। তারা দরজা ধাক্কা দেওয়ার সাথে সাথেই আমি অপরদিকে ঘুরে শুয়ে পড়লাম, যাতে কেউ আমার চেহারা না দেখে। যারা আসছে গান হাতে নিয়ে, তারা আর কেউ নয়, তারা মাহমুদের পোলাপান। তাদের অনেকেই আবার আমাকে চেনে, তাই উল্টা দিকে ঘুরিয়ে শুয়ে থাকলাম। এদিকে পোলাপান দরজায় ধাক্কা দিতেই মাহমুদ গিয়ে দরজা খুলে দিল। তোমরা এখানে কেন? ভাই আপনি হসপিটালে কেন? আপনার কিছু হয়েছে? মাহমুদের অবর্তমানে ক্যানকে পরিচালনা করে রানা। না, আমার কিছু হয়নি। আমার একটা বন্ধুকে একটা মেয়ে মেরেছে, তাকে নিয়ে হসপিটালে আসলাম। ভাই আপনার বন্ধুকে মারছে, তাও একটা মেয়ে? ভাই অ্যাড্রেস দিন, তুলে নিয়ে আসবো। দাঁড়া তোরা, দেখি সে কি বলে। আমার থেকে জানার জন্য মাহমুদ আমার কাছে আসলো, এসে বলল মারিয়াকে তুলে আনবে কিনা। আমি নিষেধ করে দিলাম যাতে তুলে না আনে, দেখি মারিয়া আরও কি করতে পারে। অবশ্য কথা বলার সময় আমি অপরদিকে ঘোরা অবস্থায় কথা বলছিলাম, যাতে রানা বা আর কেউ না দেখে। মাহমুদ রানার কাছে গিয়ে বলল, তুলে আনতে হবে না, ওই ব্যাপারটা আমি নিজে দেখব। ভাই আপনার আজকে একটা মিশন আছে। কি মিশন? ভাই আজকে সুলতানের কিছু লোক সমুদ্রপথে অস্ত্র আনবে। মন্ত্রীর সাথে কথা বলছিলাম, সে আমাদের বলল পুলিশের পক্ষে তাদের আটকানো সম্ভব না, তাই এই কাজটা আমি নিলাম। শোন, তোদের নীতি থেকে একটু এদিক ওদিক করবি না। মনে রাখবি, দেশের সেবা করাটা আমাদের মূল লক্ষ্য। জি ভাই। অস্ত্র কখন আসবে? ভাই আজ রাত 8টায় অস্ত্র আসবে। আমাদের গুপ্তচর জানিয়েছে অস্ত্রের সাথে 10 জন লোক থাকবে। সবার হাতে থাকবে গান, AK-70 362mm রাইফেল, মেড ইন চায়না। ওকে, তাহলে তো আমাকেও যেতে হবে। তুই একটা কাজ কর, নতুন ঘরে আরও কতগুলো গান আছে ওগুলো নিবি, আর পোলাপাইন 15 জন নিবি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মনে রাখবে, এই অস্ত্র দেশে আসলে অনেক ক্ষতি হবে। জি ভাই, আমি 15 জনকে রেডি করছি। আমার টিম থেকে আপনি নিশ্চিন্তে থাকুন, জয় আমাদেরই শুধুই। তাই যেন হয়। ভাই কিছু মনে না করলে আপনার বন্ধুকে একটু দেখতে পারি? এখন দেখা যাবে না, কারণ সে অসুস্থ, আর সবচেয়ে বড় কথা, তোরা তাকে চিনিস। আমরা চিনি, তাহলে দেখতে পারি ভাই? না, তোরা এখন ওকে দেখলে তোদের হাতে 5টা লাশ পড়বে, আর সে চায় ওই লাশগুলো নিচে ফেলতে। কিছুই তো বুঝলাম না ভাই। বুঝিয়ে বলবো পরে। এখন তোরা কিভাবে জানলি আমি হসপিটালে? ভাই এখানে আমাদের যে এজেন্ট 3 জন আছে, তারা জানিয়েছে। আমি তো মনে করছিলাম আপনার কিছু হয়েছে, তাই টিম নিয়ে চলে আসলাম। ওকে, এখন তাহলে যা, রাত 8টায় রেডি থাকবি, আমাকে একটু যেতে হবে। ওকে ভাই। রানা ও তার দল হাসপাতাল ছেড়ে চলে গেল। এদিকে সাগরের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। সাগর মনে মনে বলছে, এ আমি কোথায় আসলাম? কে এই মোহাম্মদ, আর কে এই রবিউল, যাদের কথা এতগুলো পোলাপান চলে? রানা চলে যাওয়ার পর মাহমুদ আমার কাছে আসলো। সাগরও পাশে বসা ছিল। যদিও রানা বা কেউ একটু ধমক দিলেই নিশ্চিত সাগরের প্যান্ট ভিজে যেত। এখন চুপচাপ বসে আছি। একটা ঝামেলা হয়ে গেছে। কি? সুলতান আবার ঝামেলা করতেছে। যা করার কর, তবে শেষটা আমি করব। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝলো। সাগরকে বললাম, চুপ হয়ে বসে আছিস কেন? সাগর ভয়ে আছে এখনও, বলল এমনি। চল বাসায় চলে যাই। এভাবে কেমনে? এসব কোনো সমস্যা না, চল যাই। যদিও মাহমুদ আসতে নিষেধ করেছিল, কিন্তু হাসপাতালে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে আসলাম হাসপাতাল থেকে।
বাইরে হওয়ার সময় অবশ্য হাসপাতালের সবাই আমাদের অন্যভাবেই দেখছিল। সেদিকে পাত্তা না দিয়ে আমরা চলে আসলাম। হাসপাতাল থেকে মাহমুদকে বিদায় করে দিলাম। আমি আর সাগর রিক্সা করে আসতে লাগলাম। সাগর আমাকে বলল, তুই কে? ঠিক বুঝলাম না, তুই জানিস আমি কে? না, আমরা যা জানি তুই তা নোস। তুই আসলে কে? আমি তোর বন্ধু। কেন, সন্দেহ আছে? আমার বন্ধু তা ঠিক আছে, কিন্তু মাহমুদ কে? আমার বন্ধু। শুধু কি বন্ধু নাকি আরো কিছু? বলতে পারিস অনেক কিছু। মানে? মানে হলো মাহমুদ আমার বন্ধু, আবার আমার দেশের একজন রক্ষকও। ঠিক বুঝলাম না। মাহমুদ একজন নামকরা মানুষ। বাকিগুলো বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, থেমে গেলি কেন বল? পরে বলবো, এখন বলা যাবে না। কখন বলবি? কাল কলেজে গেলে বলবো। এখন বলতে সমস্যা কোথায়? বলছি তো কাল বলবো। ওকে বলিস, রাগ করিস কেন? একটু চুপ থাক। মাহমুদের নামে কিছু বলতে গিয়েও থেমে যাওয়ার কারণ হলো কেউ আমাদের ফলো করছে, যা আমি সামনের গাড়িতে দেখলাম। আমরা রিকশায় আছি, সামনে একটা কার যেটার বাম পাশের গ্লাসে আমার চোখ লেগে আছে। মানে আমি যতবার ওই গ্লাসের দিকে তাকিয়েছি ততবার দেখছি পেছনে একটা বাইকে করে দুজন লোক আমাদের দিকে তাকাচ্ছে। আমি যতবার তাকিয়েছি ততবারই দেখেছি ওই বাইকারদের আমার কেন জানি সন্দেহ লাগছে। তাই মাহমুদের কথা অফ করলাম। আমরা দুইজন রিকশা নিয়ে আসতে লাগলাম। এখনও ওই বাইকার আমাদের ফলো করছে। আমরা বাসার দিকে না গিয়ে অন্যদিকে রিকশা যেতে বললাম, আর একটা বুদ্ধি আটকালাম যাতে যারা আমাদের ফলো করছে তারা অন্যদিকে চলে যায়। আমরা রিকশা করে একটা নির্জন রাস্তায় গেলাম। সাগর বলল, আমরা কোথায় যাচ্ছি? আমিও জানি না কোথায় যাচ্ছি, তবে রিকশা থেকে নামলে ক্ষতি আছে। কেন, কি হয়েছে? কেউ আমাদের ফলো করছে। তারা আমাদের ফলো করা ছাড়লে আমরা নিজের জায়গায় যাব। কি, এখন কি হবে?